তখনই একটা মেয়েলি কণ্ঠস্বরের হাসি ওদের হাসিকে ছাপিয়ে আরো আরো জোরে প্রতিধ্বনিত হতে থাকলো। ওদের মুখগুলো দেখার মতো ছিল সেই সময়। আমি অভিষেক শর্মার দিকে তাকিয়ে বললাম, কি ভাই, এবার দেখো কে কার হাতে মরে। হাসনুহানা বলে চিৎকার দিতেই হাসির মাত্রা আরো তীব্র হতে শুরু করলো। মুদুম খোলার গভীর জল থেকে উঠে আসতে দেখা গেল হাসনুহানার বিদেহী আত্মাকে। আজকে যেন আরো আরো উগ্র রূপে বেরিয়ে আসছে সে। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এক অভিশপ্ত নদী। রাত নামলেই যার ধার ঘেঁষে ভেসে আসে অদ্ভুত এক বাঁশির সুর, যেখানে কিছু মানুষ দেখতে পায় একটি ছোট্ট মেয়েকে, আর কিছু মানুষ কিছুই দেখে না। একজন সাংবাদিক, সে যুক্তিতে বিশ্বাস করে। সে গেল নির্জন এক পাহাড়ি গ্রাম সিয়াকংয়ে, আর মুদুমখোলা নদীর ধারে দেখতে পেল একটি রহস্যময়ী মেয়েকে, যে তার কাছে বলেছিল, শরীর থাকলে তো শরীর খারাপ করবে দাদাবাবু, কিন্তু শরীর যদি না থাকে। এই কথার অর্থ কি? আসলে কি লুকিয়ে আছে এই পাহাড়ি অন্ধকারে সিয়াকংয়ে মুদুমখোলা নদীর জলে? 1.5 বছর আগের সেই মৃত্যুর সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে এই গল্পের? চলুন না দেখাই যাক কি হয় গল্পের শেষে, আর কি লুকিয়ে আছে। কেই বা সেই মেয়ে যে জিজ্ঞেস করছে যে শরীর তার আদেও আছে নাকি। আজকে শুরু হচ্ছে অরিস টেলসে লেখক আশিস সামন্তের লেখা গল্প মুদুমখোলার জঙ্গলে। সাংবাদিকদের জীবন বরাবরই খুবই বিপন্নতায় ভরা থাকে নিরাপত্তাহীনতায়। যখন তখন জীবনে যা কিছু ঘটে যেতে পারে। একলা মানুষ আমি, মা বাবা কোন ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছে। বড় হয়েছি অনাথ আশ্রমে। ইচ্ছে করেই আমার এই পেশাতে আসা, শুধু শখে নয়, জীবনে ঝুঁকি নিতে ভালোবাসি, সেটাও একটা কারণ ছিল এই পেশাতে আসার। কিন্তু হ্যাঁ, সব কিছু সামলে নিই আমি। অনেকেই প্রেশার নিতে পারে না, ছেড়ে চলে যায়, কিন্তু আমার মতে কিছু বিপদ এলেও সেখান থেকে বেরিয়ে আসতে জানতে হয়। এই যেমন সেবারে আমারই এক বন্ধু আরামবাগে একটি কারখানার শ্রমিক আন্দোলন কভার করতে গিয়ে নিজের হাত পা ভেঙে একেবারে বাড়ি ফিরেছিল। হাসপাতালে বেশ কয়েক সপ্তাহ ভর্তিও ছিল। তারপর আমরা বন্ধু বান্ধবরাই ওকে শেষ অবধি বাড়ি ফিরিয়ে আনি। রাম পেটন পিটিয়েছিল শ্রমিকরা আমার সেই বন্ধুটিকে। তা যাই হোক, সেসব নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধুমাত্র বোঝাতে চাইলাম যে সাংবাদিকদের জীবনটা কতটা প্যাথেটিক হয়। জীবনের সমস্ত কিছুকে বাদ দিয়ে উদয়স্ত কাজটাকেই গুরুত্ব দিতে হয়। যখন কল আসে তখনই ছুটতে হয়, এমনকি ওভারটাইমও করতে হয় সিরিয়াস ইস্যুতে। কিন্তু কখনো কখনো তো মাইন্ডটাকেও ফ্রেশ করতে হয়। তাই মাঝে মধ্যে আমি অফিস ডুব দিয়ে দিই। অফিস ডুব দেওয়া বলতে এই ধরুন কয়েকদিনের জন্য ছুটি নেওয়া যাকে বলে। আর আমার এই ছুটি নেওয়ার ক্ষেত্রে সেরকম চাপ নেই, কারণ সমরেশদা আমার জন্য খুবই মাই ডিয়ার লোক। আমার স্কুল এবং কলেজের সিনিয়র, আমার আইডলও বলা যেতে পারে। এবং সমরেশদার জন্যই আমার সাংবাদিক জীবনে আসা, ওকে দেখেই আমার এই সাংবাদিকতা করতে যাওয়া। সেদিন সমরেশদা আর আমি অফিসের লাঞ্চ ব্রেকে চা সিগারেট খেতে খেতে কথা বলছিলাম। তখনই আমি ওকে আমার ছুটি নেওয়ার সমস্ত ব্যাপারটা জানাই। এক কথায় উনি রাজিও হয়ে যান। ছুটি নেওয়ার ক্ষেত্রে আমার বেশি বেগ কখনোই পেতে হয় না। টিকিট আগে থেকেই কাটা ছিল। জানতাম সমরেশদা আমাকে সেদিন ছেড়ে দেবেনি, কিছুতেই আটকাবেন না। আমার মিনতি উনি ফেলতে পারেন না। সন্ধ্যা 7টায় শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরলাম। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বাইরে। সকাল থেকে আবহাওয়াটা কিন্তু বেশ ঠিকঠাকই ছিল। হঠাৎ করে কেন যে এরকম খারাপ আবহাওয়া হয়ে গেল বোঝা গেল না। এরকম তো কোনো রিপোর্ট ছিল না যে বৃষ্টি হবে। অবশ্য এখন অগস্ট মাস,
বৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক। নিজের বার্থে একটা গল্পের বই নিয়ে বসে পড়লাম। এই বইটাই আমার একমাত্র সঙ্গী। গোটা রাতটা কেটে যায় ট্রেনে এই বই পড়েই। ট্রেনে ঘুমোতে ভালো লাগে না ঠিকই, কিন্তু ভোরের দিকে কখন যে ঘুমিয়ে পড়ি প্রতিবার বুঝে উঠতেই পারি না। খাবার দাবারও গুছিয়ে নিয়েছি অল্প একটু। একলা মানুষ আমি, সব কিছু শিখে নিতে হয়েছে নিজেকেই। ট্রেনটা ছাড়লো ঠিক 7:20 নাগাদ। জানলা দিয়ে দেখলাম কতজনকে ছাড়তে এসেছে তাদের পরিবারের সদস্যরা। আমার ভাড়াটা এই ক্ষেত্রে শূন্য। মৃদু হাসলাম। এই 33 বছরের জীবনটা কি সুন্দর একা একাই কাটিয়ে দিলাম না? ভাবতেও অবাক লাগে। এই কারণেই হয়তো সমরেশদা আমাকে এতটা স্নেহ করেন। পরিবারের সদস্যদের মধ্যে কারোর করুণ মুখ, কারোর আনন্দিত মুখ, কেউ কপট রাগ করছে, আবার কারোর স্বামী আর্মির ডিউটিতে জয়েন হতে যাচ্ছে। বেশ ভালো লাগছিল কোলাজগুলো দেখতে। ট্রেনটা আস্তে আস্তে স্টেশন ছাড়লো। বৃষ্টিও শুরু হলো মুষলধারে। ও, কোথায় যাচ্ছি সেটাই তো এতক্ষণ বলা হয়নি, তাই না? একদম ভুলে গিয়েছি। হ্যাঁ, দার্জিলিং মেল যখন আর ট্রেক করব বলছি যখন, এইটুকু নিশ্চয়ই বুঝেছেন যে আমি পাহাড়েই যাচ্ছি। কিন্তু কোথায় সেটা এখনও বলি। আমি যাচ্ছি সাকিয়ং। ট্রেনটা আমাকে নামাবে ঠিক কালিম্পংয়ে। তারপর থেকে পাহাড়ি রাস্তা অতিক্রম করে সাকিয়ং গ্রাম। 7টা দিন একটু নিরিবিলিতে কাটাতে চাই, সেই জন্যেই ওখানে যাওয়া। পাহাড়ের সবুজ কোলে আমি ডুবে যেতে চাই। ইন্টারনেট সার্চ করতে করতে দেখছিলাম এই জায়গাটার নাম। দেখা যাক কতটা শান্ত এবং নিরিবিলি জায়গা এই সাকিয়ং। ট্রেনটা ঠিকঠাকভাবে চললে কাল সকাল 8টার মধ্যে আমাকে কালিম্পংয়ে নামিয়ে দেবে, সেটাই আমার ধারণা। রাত ক্রমশ বেড়ে চলল। বৃষ্টিও তার গতি বাড়াচ্ছে সমান তালে। ট্রেনটাও ছুটছে রুদ্ধশ্বাসে। আমি রাত 9:30টার সময় ডিনার করে নিলাম। এই সময়েই আমি সাধারণত খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আবার আমি গল্পের বইতে মনোনিবেশ করলাম। আমি বরাবরই একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির ছেলে। নিজের চেনা ছকের বাইরে কিছুতেই সহজ হতে পারি না। ট্রেনে দুজন আমার সঙ্গে কথা বললেন, পরিচয় বিনিময়ও হলো। তারপর আমি কিছু বলছি না দেখে নিজেরাই থেমে গেলেন। ভাবলেন হয়তো আমি একটু অহংকারী, কিন্তু আসলে তা নয় যদিও বা। বই পড়তে পড়তে একবার কাছে ঘেরা জানালাটা দিয়ে বাইরের দিকে তাকালাম। নিকষ কালো অন্ধকারের বুক চিরে দানবীয় শব্দ করতে করতে ছুটে চলেছে দার্জিলিং মেঘ। বৃষ্টিটা ওকে শান্ত করতে চাইলেও বিফল হয়ে যাচ্ছে বারবার। মনে হলো বৃষ্টি হয়তো নিজেই ক্লান্ত হয়ে পড়ছে। আবারও মনোনিবেশ করলাম গল্পের বইতে। আরও কিছুটা রাত বাড়ল। এখন আর বৃষ্টি পড়ছে না। জানলায় চোখ রাখতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। একটা ঘোলাটে আধফালি চাঁদ উঁকি দিয়েছে। চাঁদটাকে দেখে মনে হলো সামনেই কোথায় অমাবস্যা। বইটা পড়তে আমার আর ইচ্ছা করলো না। চোখের পাতা ভারী হয়ে আসছে। ট্রেনে এই প্রথম বুঝতে পারলাম আমি ঘুমিয়ে পড়ছি। চাঁদটাকে চোখে রেখেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো দেখলাম সকাল হয়ে গিয়েছে। ট্রেনটারও গতি কমেছে। গাছের জানলা দিয়ে বাইরে তাকিয়ে কিছু হোর্ডিং দেখে বুঝতে পারলাম ট্রেন কালিম্পংয়ে ঢুকে গিয়েছে। আমি তাড়াতাড়ি আমার রুকস্যাকটা আর ক্যামেরার ব্যাগটা নিয়ে গেটের কাছে এগিয়ে এলাম। গেটের কাছে যেতেই একটা দমকা ঠান্ডা বাতাস চোখে মুখে এসে লাগলো। বেশ ভালো লাগলো আমার। ট্রেন থামতেই আমি স্টেশনে নামলাম। যখন নামলাম তখন বাজে প্রায় 8:30। খুব একটা লেট হয়নি। স্টেশন গেট থেকে বাইরে বেরিয়ে দেখি অনেকগুলো জিপ, ভ্যান, কার সব দাঁড়িয়ে আছে। কিছু ড্রাইভার এগিয়ে গিয়েছে ট্যুরিস্টদের সঙ্গে কথা বলতে। দরদামও চলছে। এদের মাঝেই দেখলাম একটু দূরে একটা জিপ গাড়ি। একটি পাহাড়ি ছেলে, কতই বা বয়স হবে, 24-25। তাগড়াই শরীরটা জিপের কাজটাই এলিয়ে দিয়ে গাড়ির ওপরে বসে রয়েছে। এত দরদামের ভিড়েও ছেলেটি অলসভাবে বসে রয়েছে দেখে খুবই অবাক লাগলো। এগিয়ে গেলাম ওর দিকে। আমাকে এগিয়ে আসতে দেখে গাড়ি থেকে নেমে গাড়ির সামনে দাঁড়ালো। এখানে বাংলা খুব একটা কারোর বোঝার কথা নয়।
ছেলেটিকে আমি হিন্দিতেই বললাম, যদিও বা আপনাদের জন্য বাংলায় অনুবাদ করছি। যাবে ভাই? কোথায় যাবেন বাবু? কেন সিয়াকং, তুমি এখানকার সব কিছু চেনো তো? হ্যাঁ বাবু, সব চিনি। আপনি? ছেলেটি কিছু একটা বলতে যাচ্ছিল, ওকে থামিয়ে দিয়ে আমিই বললাম, 7 দিন আমার সঙ্গে থাকতে পারবে, 5,000 টাকা দেব, খাওয়া দাওয়া না হয় আমার সঙ্গেই করো। ছেলেটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। অভিব্যক্তিটা না ঠিক বুঝতে পারলাম না ছেলেটিকে কি এর আগে এত টাকা কেউ অফার করেনি 7 দিনের জন্য, নাকি টাকাটা অনেক কম হয়ে গিয়েছে। আবারও বললাম ওকে, যাবে ভাই? না হলে আমায় বলো, আমি অন্য কাউকে দেখবো তো। এবারে ছেলেটি কথা বলল, না না বাবু, আসুন, আমি রাজি আছি। শুধু একটা বার আমার বৃদ্ধা মাকে একটু ফোন করে নিতে পারি? অবশ্যই, এ আবার কি, এখনই করো। ছেলেটি একটু দূরে সরে গিয়ে নিজের মাকে ফোন করলো। আমি তখনই প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। স্টেশন থেকে যদিও অত কিছু দেখা না গেলেও চারদিকের গাছপালার কমতি নেই। এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, তার মধ্যেই ছেলেটি ফোন পকেটে ঢোকাতে ঢোকাতে ফিরে এলো আমার কাছে। চলুন বাবু, যাওয়া যাক, মা অনুমতি দিয়ে দিয়েছে। বলেই কি অমায়িকভাবে হাসলো ছেলেটা। আমার মনটা ভরে গেল। গাড়িতে গিয়ে বসলাম ছেলেটির পাশের সিটে। ছেলেটি গাড়িতে স্টার্ট দিতে দিতে বলল, বাবু, কোথায় বুকিং আছে আপনার? সাকিয়ংয়ের মুদুমখোলা হোমস্টে। আমি স্পষ্ট লক্ষ্য করলাম এই হোমস্টেটার নাম শুনে ছেলেটির মুখটা কেমন যেন পাংশু হয়ে গেল। গাড়ির স্টার্ট থামিয়ে আবার ছেলেটি জিজ্ঞেস করলো, মুদুমখোলা নদীর ধারে যে হোমস্টেটা রয়েছে, সেই হোমস্টেটা? আমি বললাম, হ্যাঁ ভাই। ছেলেটি বিস্ফারিত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। মুখাবয়বে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু কিছু বলতে পারছে না ছেলেটি। আমি ছেলেটির এমন অবস্থা দেখে বেশ অবাকই হলাম। মনে মনে ভাবলাম, আচ্ছা ছেলেটির এরকম অভিব্যক্তি কেন? তাহলে কি কোনো রহস্য রয়েছে ওই জায়গাটা নিয়ে? এরকম করছে কেন? ওর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, এরকম অবাক হয়ে গেলে কেন? ওখানে কি কোনো সমস্যা রয়েছে? আমি হাত রাখতেই ছেলেটি চমকে উঠল। আমার কথা তার কানে ঠিকই গিয়েছে। সে বলল, না না বাবু, আসলে... বললাম, আসলে কি? ছেলেটি যেন কি ভাবলো, তারপর মাথাটা নামিয়ে আস্তে আস্তে বলল, না বাবু, কিছু না, চলুন চলুন চলুন। মনে হলো ছেলেটি কিছু একটা লুকিয়ে গেল আমার কাছে। ভাবলাম রহস্যজনক নিশ্চয়ই কিছু রয়েছে ওখানে, যেটা আমাকে ও বলতে চাইছে না। পরক্ষণেই ভাবলাম, ধুর, কি বা রহস্য থাকবে ওইটুকু একটা গ্রামে? কি সব ভুলভাল ভাবনা চিন্তা আসছে আজকাল মাথার মধ্যে। এই সাংবাদিকদের এক বড় দোষ, সব কিছু নিয়ে বড় বেশি ভাবা। গাড়িতে স্টার্ট দিল ছেলেটি। এগিয়ে গেলাম আমরা আমাদের গন্তব্যের দিকে। ছেলেটি মুখটা কেমন গম্ভীর করে গাড়ি চালাচ্ছে। বললাম, ভাই তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? এরকম মুখ গম্ভীর করে থাকলে তো মুশকিল। যার সঙ্গে থাকবো এই 7টা দিন, সে যদি কথাই না বলে, তাহলে তো কিছুই আদান প্রদান করা যাবে না। কি হয়েছে বলো দয়া করে আমাকে। ছেলেটি মুখটা আরও কাচুমাচু করে ফেলল। ভাবছে কিছু। আমি বিরক্ত করলাম না আর। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ভেবেছিলাম হয়তো বন্য পশুর ভয় থাকতে পারে, জঙ্গলে চোরা শিকারি থাকতে পারে, সেই সবই কিছু একটা হয়তো। অনেকক্ষণ পরে ভেবে চিনতে বলল, বাবু, আপনার আপনার দুটি পাই পড়ে বাবু, আপনাকে আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি বাবু, কিন্তু ওই ওই মুদুমখোলা নদীর ধারে যাবেন না। ওখানে মানে ওই মুদুমখোলা নদীতে আজ থেকে 1.5 বছর আগে একটা মেয়েকে ডুবিয়ে মারা হয়েছিল। শোনা যায় সেই দিনের পর থেকেই গভীর রাতে অনেকে একটা বাঁশির সুর শুনতে পায়। সবাই নয়, তবে কিছু কিছু লোক শুনেছে। দুপুরেও নাকি পায়ের শব্দ পাওয়া যায় ওই পাহাড়ি বন জঙ্গলের মাঝে। কয়েক মাস আগে নাকি একটা না দুটো
লাশ পাওয়া গিয়েছে ওখানে বাবু। ওই ওই নদীর ধারে আত্মা থাকে। ওর কথাগুলো শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারলাম না। হাসি চাপতে পারলাম না আমি আর, অট্টহাসে হেসে উঠলাম। হ্যাঁ, দেখলাম ছেলেটি আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। আমি হাসি সংবরণ করে ওকে বললাম, উফ, বাবা, ভাই ভাই তোমার নাম কি? ছেলেটি একেবারে কাঁচুমাচু হয়ে গেল। সঞ্জয় ভুটিয়া। সঞ্জয়, তুমি এই যুগের ছেলে, এখনো এসব মানো ভাই তুমি? দুটো লাশ পাওয়া গেছে বলে, রাতে কোথা থেকে কোন বাঁশরিয়ার বাঁশি বাজানোর সুর ভেসে আসে বলে, দুপুরে জঙ্গলে কারোর পায়ের আওয়াজ পাওয়া যায় বলে তোমরা ভাবো ওটা ভূত, হ্যাঁ না কি বলে তোমাদের ভাষায় আত্মা? ওসব তোমাদের মনের ভুল ভাই। চলো, আমি ওখানেই যাব। যদি তোমার টাকার প্রয়োজন না থাকে আমাকে এখানে নামিয়ে দাও, আমি অন্য কিছু ধরে নেব। ছেলেটি কি বলবে ঠিক ভেবে পেল না। গাড়ি চালাচ্ছে, কিছুক্ষণ বাদে আস্তে আস্তে বলল, ঠিক আছে বাবু, শুনুন, কিন্তু আমার কথা যখন ফুলবে তখন আপনি বুঝতে পারবেন বাবু। এই সঞ্জয় ভুটিয়া যার হাত একবার ধরে, তার হাত অত সহজে সারে না বাবু। আমি আপনার সঙ্গে 7 দিন থাকবই। আপনি এখন আমার জন্য, আপনার দেখাশোনার দায়িত্ব আমার। আমি ওর কথা শুনে বেশ অবাকই হলাম। সেটা ওকে বুঝতে না দিয়ে বললাম, বেশ চলো তাহলে। নিজেকে শান্ত করো ভাই, পারলে তোমাদের একটা পাহাড়ি গান চালিয়ে দাও দেখি। সঞ্জয় ওর সিস্টেমে একটা পাহাড়ি গান চালিয়ে দিল। পাহাড়ের উঁচু নীল ঢাল বেয়ে এগিয়ে চলেছে সঞ্জয়ের জিপ গাড়ি। বয়স কম হলেও বেশ পাকাপোক্ত হাত সঞ্জয়ের, সেটা মানতেই হবে। দেখলাম সঞ্জয় স্বাভাবিক হচ্ছে। দূর থেকে পাহাড়ের ধাপগুলো দেখছিলাম, কি সুন্দর লাগছিল দেখতে। কালিম্পংয়ের প্রকৃতির সৌন্দর্য মুখে বলে ব্যক্ত করা যাবে না, অন্তত সেই ক্ষমতা আমার নেই। এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনোই উপায় নেই। শুধু এই প্রকৃতিকে হাঁ করে একদৃষ্টে দেখে যেতে হয়। কিন্তু এত সৌন্দর্যের মাঝেও সঞ্জয় আমার মনে একটা চিন্তার বীজ যে বপন করে দিল। মুদুমখোলা নদীর পার্শ্ববর্তী জঙ্গলে কয়েক মাস আগে দুটো লাশ পাওয়া গিয়েছে। কই খবর আসেনি তো? সত্যিই কি কোনো রহস্য রয়েছে তাহলে সেখানে? না, ভাবতে হচ্ছে তাহলে ব্যাপারটা নিয়ে। গাড়ি নিজের গতিতে এগিয়ে চলল। এখনো অনেকটা পথ যেতে হবে। মৃদুবন্দ বাতাস বইছে। আমরা দুজনেই চুপচাপ থাকলাম। সারা রাস্তায় আর কোনো কথা হয়নি আমাদের। গাড়ি গিয়ে থামলো সোজা মুদুমখোলা হোমস্টের কাছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে মুদুমখোলা নদী। আমি সঞ্জয়কে বললাম, তুমি আমার সঙ্গেই থাকবে তো সঞ্জয়? সঞ্জয় বলল, না বাবু, আমাদের ওঠা মানা আসে। আমাদের জন্য অন্য ব্যবস্থা রয়েছে, আমরা সেখানেই থাকবো। আর আমার খাওয়া দাওয়া নিয়েও ভাবতে হবে না, ওটারও ব্যবস্থা আছে এখানে আলাদা। কিন্তু বাবু, কিছু একটা বলতে গিয়েও ঢোক গিলে নিল সঞ্জয়। আমি সঞ্জয়ের মনের কথাটা বেশ ভালোই বুঝতে পারলাম। আমি ওর কাঁধে হাত রাখলাম, বললাম, সঞ্জয়, আমি আছি তো, কিছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। চলো ভেতরে যাওয়া যাক। এই বলে আমি আমার মালপত্র নিয়ে গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম হোমস্টের দিকে। প্রায় 24-25 কিলোমিটার পথ আসতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমি হোমস্টের রিসেপশনে আমার বুকিংয়ের কথা জানাতে ওরা বিভিন্ন ফর্মালিটিস করালো। তারপর টাকা পেমেন্ট করে ওদের একজন আমাকে আমার ঘরটা দেখিয়ে দিল। যেই ঘরটা আমাকে খুলে দেওয়া হলো সেই ঘরটা বেশ বড়। আমাকে চাবিটা দিয়ে লোকটি চলে গেল। আমি আমার মালপত্রগুলো রেখে দিলাম। বাইরে ব্যালকনিটায় গিয়ে দাঁড়াতে এক অন্য রকমের নৈসর্গিক দৃশ্য দেখতে পেলাম। চারিদিকে ঘন বনানী, কি সব নাম না জানা পাখিরা ক্রমাগত একভাবে ডেকে যাচ্ছে। তীব্র স্রোতে বয়ে চলেছে মুদুমখোলা নদী। রবির কোমল কিরণ আমার শরীরে লাগছে, বড্ড বড্ড আরাম লাগছে শরীরে। এখানে গরম তেমন নেই বললেই চলে, উল্টে মাঝে মাঝে বেশ ঠান্ডা হাওয়া বইছে। আমাদের কলকাতায় শীতকালের দুপুরগুলোতে যেমন চলে ঠিক তেমন। আমার মন যেন ভরে উঠছিল। ভেতরে যেতে মনই করলো না। কতগুলো ছবিও আমি চটপট তুলে নিলাম।
দরজায় টোকার আওয়াজ পেয়ে আমি ঘুরে তাকাতে দেখলাম একটি বাচ্চা ছেলে লাঞ্চ নিয়ে হাজির। আমি বললাম, এখনই খেয়ে নেব ভাই, সবেমাত্র তো 1টা বাজে। সে জবাব দিল, আসলে মানে আমাদের হোমস্টের নিয়ম সবাইকে 1টা থেকে 2টোর মধ্যে লাঞ্চ দিয়ে দিতে হবে। এখন যদি আপনি খেতে না চান তাহলে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, ওখানে ওটিজি রয়েছে তো, যখন খাবেন তখন না হয় গরম করে নেবেন। আমি ঘাড় ঘুরিয়ে দেখি সত্যিই একটা ওটিজি আর মিনি ফ্রিজ রাখা রয়েছে। আমি ছেলেটিকে ধন্যবাদ জানাতেই সে চলে গেল। আমি আরও কিছুক্ষণ ব্যালকনিতে কাটিয়ে খেয়ে দিয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়লাম। সেই দিন অনেকটা জার্নি হওয়ায় শরীরে খুব ধকল হওয়ায় বেরোনোর কোনো প্ল্যান আর করলাম না। বিকেলবেলায় আমার ঘুম ভাঙল। ঘুম ভেঙে উঠে বসতেই মনে হলো খুব ঠান্ডা লাগছে। আমি আমার রুকস্যাক থেকে একটা সোয়েটার আর একটা ফুল প্যান্ট পরে ফোন লাগালাম রিসেপশনে। বললাম 1 কাপ চা আর কিছু গরমাগরম সন্ধ্যের খাবার পাঠানোর জন্য। বলেই আমি ব্যালকনিতে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। দেখতে লাগলাম পরিবেশের সৌন্দর্য। কিছুক্ষণের মধ্যেই গরম গরম চা আর মোমো চলে এলো, সঙ্গে স্যুপও। যেই ছেলেটি নিয়ে এসেছিল এইসব, তাকে চা আর মোমোটা রেখে দিয়ে ওর হাতে 500টা টাকা গুঁজে দিয়ে চলে যেতে বললাম। সে টাকাটা পেয়ে তো অত্যন্ত খুশি। আমাকে ওদের পাহাড়ি আদব কায়দায় ধন্যবাদ জানিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। মুদুংখোলার কোলে আস্তে আস্তে সন্ধে নামল। আমার এই কিছু বছরের সাংবাদিক জীবনে আমি অনেক ছোট বড় ঝামেলা হোক, রহস্য হোক, সেগুলোর সম্মুখীন হয়েছি। যুক্তি দিয়ে সেগুলোকে সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু যে রহস্য যুক্তি মানতে চায় না, সেগুলোকে তো অলৌকিকতা বলা ছাড়া আর কোনো উপায় নেই, তাই নয় কি? যাই হোক, অন্য কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না, মূল গল্পে ফিরে আসি। আমি ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম, সঙ্গে ওদের দেওয়া মোমোতেও একটা করে কামড়ও রাখছিলাম। খুবই সুস্বাদু হয়েছিল দুটোই। আমি ব্যালকনিতে বসে বসেই ফোন ঘাঁটছিলাম। সমরেশ তাকে মেসেজ করে কোথায় আছি না আছি সবটা জানালাম, কিন্তু ডেড বডির কথাগুলো বললাম না, চেপে গেলাম। আমি আরও একটু খুঁটিয়ে সবটা দেখতে চাই, তারপর জানাবো ভেবেছি। ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। বেশ বেশ ঠান্ডা লাগছে এখানে এখন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 7:30 বাজে। অনুভব করলাম আর বসে থাকা যাবে না, বাইরে উঠে পড়ি, একটু টিভি দেখা যাক। ঘরে ঢুকতে যাব, হঠাৎ আমার নজর পড়ল দূরে মুদুংখোলা নদীর ধারে একটি মেয়ে একটা পাতলা পাহাড়ি কাপড় পরে বসে আছে। খুব অবাক লাগলো। আমি ব্যালকনির একদম ধারে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম যে ঠিক দেখছি কিনা। না, ভুল হয়নি, একটি মেয়ে বসে রয়েছে, তাও আবার একটা পাতলা পাহাড়ি কাপড় পরে। দেখে আমার খুবই খারাপ লাগলো, মনে প্রশ্ন জাগলো, আচ্ছা মেয়েটি কি কোনো হোমস্টেতে টুরিস্ট হিসেবে এসেছে নাকি এখানকারই মেয়ে? দূর থেকে পোশাক আশাক থেকে তো এখানকারই মেয়ে বলে মনে হচ্ছে। কি মনে হলো, মেয়েটিকে দেখেই ভাবলাম যাই দেখি একটু কথা বলে আসি ওর সাথে। যেমন ভাবা তেমন কাজ। আমি রেডি হয়ে ঘরে চাবি দিয়ে ঘড়িটা হাতে পড়তে পড়তে এগিয়ে যাচ্ছিলাম বাইরের দিকে। একটা ঘ্যাস ঘ্যাসে গলা স্বর শুনে দাঁড়িয়ে পড়লাম। সেই স্বর আমার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিল, ইতো রাতে কোথায় যাচ্ছেন বাবু? আমি মাথা না তুলেই প্রশ্নের উত্তর দিলাম, যাই একটু নদীর ধার দিয়ে ঘুরে আসি। ঘরে বসে বসে একা একা আর ভালো লাগছে না। 2 পা এগিয়ে যেতেই আবার সেই ঘ্যাস ঘ্যাসে গলার মানুষটা বলে উঠল, কিন্তু বাবু, ইতো রাতে তো এখান থেকে বেরোনোর নিয়ম নাই। রাতে এখানকার পরিবেশ ভালো নয় বাবু, আপনি দয়া করে ঘরে চলে যান। মাথাটা চট করে গরম হয়ে গেল। রাতে বেরোনো যায় না মানে? আমি মাথা তুলে ওকে প্রশ্নটা করতে গেলাম, কিন্তু ওর মুখটা দেখেই আমি 2 পা সরে গেলাম। দেখলাম মানুষটার বাঁ দিকের মুখটা সম্পূর্ণ পুড়ে গিয়ে একেবারে কুঁচকে গিয়েছে। আমি আর্তনাদ করে উঠলাম, আপনি কে? সেই লোকটি কিছু একটা বলতে যাচ্ছিল। আমার গলার আওয়াজ শুনেই দৌড়ে এলেন হোমস্টের মালিক। তিনি বললেন, কি 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 হয়েছে স্যার? আমি বললাম, না না তেমন কিছু নয়, আসলে ওকে হঠাৎ করে দেখে চমকে উঠেছিলাম। আচ্ছা, উনি বলছেন যে রাতে নাকি হোমস্টের বাইরে বেরোনো বন্ধ, এটা কি সত্যি? হোমস্টের মালিক বিনয়ী হয়ে বললেন, হ্যাঁ, তা সত্যি ঠিকই,
কিন্তু আপনি চাইলে বেরোতে পারেন। আসলে বুঝতেই পারছেন, পাহাড়ি এলাকা তো, কখন কোন পশু এসে যায় তাই আর কি বধুয়া বলেছিল আপনাকে। ওর কথায় কিছু মনে করবেন না স্যার, আপনি যদি বেরোতে চান তো যেতে পারেন। আমি বললাম, বুঝলাম, চিন্তা করবেন না, আমি কাছাকাছিই যাব। গভীর জঙ্গলে আমি ঢুকবো না, কথা দিচ্ছি। এই একটু মৃদুং খোলার পাশে ঘুরবো, কিছুক্ষণের মধ্যে আমি চলেও আসবো, একদম চিন্তা করবেন না। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনতে পেলাম হোমস্টের মালিক আর বধুয়া ফিস ফিস করে কথা বলছে। হোমস্টের মালিক বলছে, এই বধুয়া, তুই কি পাগল হয়ে গেছিস? ওকে বারণ করতে গেছিলিস কি মরতে? কি বলছেন বাবু? বারণ করব না? হ্যাঁ, জেনে শুনে একটা মানুষকে হাত্তার মুখে ফেলে দেব? আপনি জানেন না এই মদুংখোলা নদী কত অভিশপ্ত। আরও হয়তো অনেক কথা হচ্ছিল ওদের মধ্যে। আমি এইটুকু শুনেই এগিয়ে গেলাম দরজার দিকে। বাইরে বেরোতে বুঝলাম ঠান্ডাটা বেশ বাড়ছে। নদীর ধার ধরে এগিয়ে গেলাম মেয়েটি যেখানে বসেছিল ঠিক সেই দিকে। দূর থেকে দেখতে পেলাম এখন মেয়েটি সেখানেই বসে আছে। আচ্ছা, মেয়েটির কি ঠান্ডা লাগছে না? কি অদ্ভুত মেয়ে রে বাবা! হাঁটতে হাঁটতে পৌঁছলাম মেয়েটির কাছে। মেয়েটির পিছনে দাঁড়িয়ে ওকে প্রশ্ন করলাম, শুনছেন, এই ঠান্ডার মধ্যে একা একা বসে আছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। কি হলো, শুনছেন? মেয়েটি আমার দিকে একবার ঘুরে তাকিয়ে আমাকে দেখে নিল ভালো করে, তারপর আবার নদীর দিকে তাকিয়ে বলল, এই তো নদীটি আমার সঙ্গে আছে তো, তার কলকলানি আমার সঙ্গে আছে তো, আমি তো এখানে একা বসে নেই। মেয়েটির গলাটা না আমার কেমন যেন শোনালো। সেদিকে ধ্যান না দিয়ে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? কোথায় উঠেছেন আপনি? আমার নাম আসনু হারা গড়া, আমার বাড়ি। এই বলে মেয়েটি চুপ করে গেল। ভারী অদ্ভুত মেয়ে তো, এখানে এই গভীর অন্ধকারে ঠান্ডার মধ্যে বসে রয়েছে, কাউকে আশেপাশে দেখতেও পাচ্ছি না, একাই এসেছে হয়তো, কিন্তু গায়ে কিছু পড়েনি কেন? জিজ্ঞেস করলাম, আচ্ছা বাড়ি কোথায় সে না হয় বলবেন না, সে ঠিক আছে, কিন্তু গায়ে গরম জামা দেননি কেন? এত ঠান্ডায় বাইরে থাকলে যে শরীরটা খারাপ করবে আপনার। মেয়েটি কেমন বিশ্রী হেসে কিরকম গা ছাড়া ভাবে উত্তর দিল, শরীর থাকলে তবেই তো শরীর খারাপ করবে দাদা বাবু। মেয়েটির এহেন কথায় আমার ভুরু কুঁচকে গেল। কেমন যেন লাগছে মেয়েটিকে। হঠাৎ না, ঠিক হঠাৎ নয়, অনেকক্ষণ এক দৃষ্টে লক্ষ্য করার পর আমার কেমন জানি না মনে হলো মেয়েটির কাপড়টা সম্পূর্ণ ভিজে, যেন এইমাত্র মদুংখোলা নদী থেকে উঠে এসেছে। আমি সেটা দেখেই মেয়েটিকে কিছু একটা বলতে চাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কে একজন আমাকে যেন ডাকলো। বাবু, এখানে কি করছেন এত রাতে? আমি পিছনে ঘুরে দেখি সঞ্জয় কখন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। সত্যি একদম বুঝতে পারিনি যে কখনো এসেছে। আমি ওকে দেখতে পেয়ে ওর দিকে এগিয়ে গেলাম, বললাম, আরে কিছু না সঞ্জয়, এই একটু নদীর ধারে ঘুরতে এসেছিলাম। হাঁটতে হাঁটতে দেখলাম একটা মেয়ে এখানে বসে আছে একা একা, তাই ওর সঙ্গেই একটু কথা বলছিলাম। কীরকম একটা পাতলা জামা কাপড় পরে বসে আছে দেখো। তোমাদের সমগোত্রীয় হবে হয়তো, একটু তোমাদের ভাষায় জিজ্ঞাসা করো না ভাই, কেউ। বলেই আমি একটা সিগারেট ধরালাম। আমি এত কিছু বলে তো দিলাম সঞ্জয়কে, কিন্তু সঞ্জয় আমাকে প্রশ্ন করলো, বাবু, আপনার আপনার শরীর ঠিক আছে তো? কাকে জিজ্ঞেস করতে বলছেন? কেউ তো নেই এখানে। এবারে মাথাটা গেল গরম হয়ে। ওকে বললাম, কি বলছো কি সঞ্জয়, মাথাটা তোমার গেছে মনে হচ্ছে। ওই তো পাথরের ওপর ও। আমার কথা মুখ থেকে বেরোলো না, বুকটা ছ্যাঁত করে উঠল। এই কিভাবে সম্ভব? মেয়েটি তো এইমাত্র এখানেই বসেছিল, এই কয়েক সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেল? আমার হাত থেকে সিগারেটটা পড়ে গেল। আমার হাত কাঁপছে, শরীরটা কেমন যেন
কেমন যেন অস্বস্তি লাগছিল। মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছিল, এটা কিভাবে হতে পারে? না, এটা তো সম্ভব নয়। আমি সঞ্জয়ের দিকে তাকালাম, দেখলাম ওর ঠোঁটে একটা বিদ্রুপের হাসি। সঞ্জয়, তুমি হাসছো কেন? আমি বিরক্তি ভরে জিজ্ঞেস করলাম সঞ্জয়কে। আমায় ক্ষমা করবেন বাবু, আমি জানি আমি ছোটা আদমি আছি, বয়স এবং সোচ সব কিছুর দিক দিয়েই আমি ছোটা আদমি আছি, কিন্তু কখনো কখনো ছোটা আদমির কথাও শুনে নিতে হয় বাবু। আমি জানি আপনি কেন এত ভয় পাচ্ছেন, এই জন্যই বলেছিলাম না যে অন্য কোথাও নিয়ে যাই, কিন্তু আপনি তো শুনলেন না। শুনলাম বুধুয়াও নাকি আপনাকে আটকেছিল, বেরোতে বারণ করেছিল। আমি ওর চোখে চোখ রেখে আর কথা বলতে পারলাম না, শুধু বললাম হ্যাঁ 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 হ্যাঁ, করেছিল। এটা শহর নয় বাবু, এখানে বড় বুড়োদের সঙ্গে ছোটদেরও কথা শুনতে হয়। এটা যুগের ব্যাপার না বাবু, এটা যুক্তিরও ব্যাপার না। সব কিছু যুক্তি দিয়ে সব সময় বিচার করলে হয় না বাবু। আপনি যাকে দেখেছেন সে কোনো মানুষ ছিল না বাবু। হ্যাঁ, একটা সময় সে মানুষ ছিল বটে, কিন্তু এখন সে আত্মা হয়ে গিয়েছে। আমরা এই ব্যাপারটা জানি, শুধু আমি না, সাকিয়াংয়ের বাইরেও এই খবরটা ছড়িয়ে পড়েছিল। তাই জন্যই আপনাকে এখানে আসতে বারণ করেছিলাম আমি। এই কথাটা শোনার পর আমার শরীর যেন আরো বেশি কাঁপছিল। কোনো কিছু শোনার মতো অবস্থা যেন আমার আর তখন ছিল না। বুঝতে পারছিলাম আমি যেন এই ঠান্ডার মধ্যেও ঘেমে উঠেছি। আমি এতক্ষণ তাহলে একটা বিদেহী আত্মার সঙ্গে কথা বলছিলাম। আমার মাথাটা কেমন ঘুরে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিল সঞ্জয় বলল, বাবু সামলালিয়ে, চলুন আমার সঙ্গে আসুন, একটু আগুনের কাছে বসলে একটু ব্র্যান্ডি খেলে আপনার ঠিক লাগে। আসুন আমার সঙ্গে। সঞ্জয় আমাকে ধরে ধরে ওদের ড্রাইভারদের ডরমেটারিতে নিয়ে গেল। আমার তখনও যেন কেমন একটা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল দুটো যেন চোখ আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি ঘাড় ঘুরিয়ে জঙ্গলটার দিকে তাকিয়ে দেখলাম একটি অবয়ব দাঁড়িয়ে রয়েছে সেখানে আমাদের দিকে তাকিয়ে। তাকে চিনতে আমার বাকি রইল না, সে হাসনুহানা। ব্র্যান্ডিটা মুখে দিতে একটু শরীরটা ভালো লাগতে শুরু করলো আমার। ওরা ডরমেটারির বাইরেটায় খাটিয়া পেতে বসেছে। ওরা বলতে সঞ্জয়, আরও দুজন ড্রাইভার বিমল ও সন্দীপ। সামনে আগুন জ্বলছে, সবাই নীরব দৃষ্টিতে দেখে যাচ্ছে আগুনের শিখাকে। আমি ব্র্যান্ডির গ্লাসে চুমুক দিয়ে সবার দিকে একবার করে তাকিয়ে নীরবতা ভাঙলাম। বললাম, আচ্ছা তোমরা কি জানো মেয়েটা কিভাবে মারা গেল? ওরা নিজেদের মুখ চাওয়াচাই করলো কিছুক্ষণ। তারপর সঞ্জয় বলল, না বাবু, এটা হয়তো হাসনুহানাই আপনাকে বলতে পারবে যে ও কীভাবে মারা গিয়েছিল। আমরা শুধু এটুকু জানি যে ও কোনোভাবে ওই মদুন খোলার জলে পড়ে গিয়েছিল। আসলে মেয়েটা সাঁতার জানতো নাকি না। ওদের পরিবারকে আমি ভালোভাবেই চিনি, ওর সঙ্গে আমরা কত ইয়ার্কিও মারতাম। একদিন শুনলাম বুদুন খোলা বয়ে গেছে এই পথ ধরে, সেই পথেই কোনো এক তীরে ওর ঝোলে ডোবা ফোলা শরীরটা পাওয়া গিয়েছিল। তাতে ওর প্রাণ ছিল না। কিন্তু আমার ভুরু কুঁচকে গেল। জিজ্ঞেস করলাম, কিন্তু কি সঞ্জয়, বলো আমাকে। ওখানকার লোকেদের সঙ্গে আমার পরে কথা হয়েছিল। সেই কথা থেকেই জানতে পারি ওর শরীরে, মানে চোখে মুখে নাকি অসংখ্য আঘাতের দাগ ছিল। কেউ ভারী কোনো কিছু দিয়ে ওকে মেরেছিল বাবু। খুব কষ্ট পেয়ে মারা গিয়েছে মেয়েটা বোধহয়। তাই তো ওর আত্মা ঘুরে বেড়ায় এই মুদুম খোলার ধারে।
কি সুন্দর বাঁশি বাজাতো না ওই হাসনুহানা? হাসনুহানা, হ্যাঁ, এই নামটাই তো বলেছিল নদীর ধারের মেয়েটা। আচ্ছা, মেয়েটা আমাকে দেখা দিল কেন? মেয়েটা কি তাহলে আমাকে কিছু বলতে চায়? আমি বসে কিছু একটা ভাবছি দেখে সঞ্জয় বলে উঠল, ও সবাইকে দেখা দেয় না বাবু। আপনাকে দেখা দিয়েছে মানে আপনার সঙ্গে নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। দেখুন, আজকে রাতে আপনি ঠিক বাঁশি বাজানোর আওয়াজ শুনতে পাবেন। আমার গলাটা কেমন যেন শুকিয়ে এলো। বুঝে নিয়েছিলাম যে আজ আর আমার ঘুম বলে কিছু হবে না। আমি বেশি না ভেবে তাই ব্র্যান্ডিতেই মন দিলাম। 10টা থেকে 10:30টার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে গেল। বিছানায় শুয়ে গায়ে একটা চাদর দিয়ে পাখাটা আলতো করে চালিয়ে দিলাম। পাখা বন্ধ রাখলে গরমও লাগছে, আবার চালালে ঠান্ডাও লাগছে, তাই এই ব্যবস্থা। খুবই অস্থির লাগছে, কিছুতেই ঘুম আসছে না। মেয়েটাকে যে কি মারলো সেটা জানাটাও তো খুব প্রয়োজন। একজন সাংবাদিক হয়ে আসল সত্যটা খুঁজে বের করাটা প্রয়োজন। এটা এটা আমার কর্তব্য। না, আমাকে সজাগ থাকতে হবে। কোনো রকম শব্দ পেলেই আমি যাবই। আর ওই দুটো খুন বা কি করলো সেটাও তো আমাকে জানতে হবে। আমি ঘরের লাইটটা জ্বালিয়ে একটা বই নিয়ে বসলাম। মানসিকভাবে সজাগ রইলাম বাঁশির সুর শোনার জন্য। তখন রাত 1টা কি 1:30টা হবে। পরিবেশটা খুব একেবারে শান্ত হয়ে গেছে, যাকে বলে নিস্তব্ধ। আমি বইটা ভাঁজ করে রেখে টেবিলে রাখা জলের গ্লাসটা তুলে জল খেলাম এক ঢোক। ঠিক তখনই একটা সুন্দর গন্ধ নাকে এলো। কোনো ফুলের গন্ধ বলেই মনে হলো আমার। কান খাড়া করলাম। বাঁশির সুর ভেসে আসতে শুরু করলো। মন ভরে যাওয়া পাহাড়ি সেই সুর। কি অদ্ভুত সুর ভেসে আসছে বাঁশি দিয়ে। আমি ব্যালকানিতে গিয়ে দাঁড়ালাম। দাঁড়াতেই আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মেয়েটি না, হাসনুহানা ঠিক আমাদের হোমস্টের সামনে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে আমার দিকে তাকিয়ে। ওর ওই ভয়ঙ্কর চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম। ওর শরীরটা এত দূর থেকেও এতটাই বিদঘুটে দেখাচ্ছিল, যা দেখে আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠেছিল। ও একটা পাহাড়ি পোশাক পরে রয়েছে, যেটা কাঁধের কাছ থেকে ছেঁড়া, পিঠের কাছ থেকে ছেঁড়া, পায়ের কাছ থেকে ছেঁড়া। ও চোখে মুখে কাঁধে গায়ে মারের দাগ। শরীরটা ওর ফুলে রয়েছে, যেন অনেকটা পরিমাণ জল ওর পেটে চলে গিয়েছে। আমি ব্যালকানি থেকেই কোনোভাবে নামলাম, কারণ এই সময় আমার জন্য গেট কেউ খুলে দেবে না। নেমে ওর সামনে গিয়ে দাঁড়ালাম আমি। ওর রূপ দেখে ভয় লাগছিল ঠিকই, কিন্তু আমি যতটা পারলাম শান্ত থাকলাম। ও আমার দিকে তাকিয়ে রয়েছে একভাবে। ভয় পাচ্ছ তাই না দাদা বাবু? আমি বললাম, না না না, ভয় পাচ্ছি না। তবে হ্যাঁ, প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু যখন জানতাম না তখন। এখন যখন সব জানি আর ভয় লাগছে না। কিন্তু তোমার এমন অবস্থা কে করলো হাসনুহানা? তুমি তাদের ব্যাপারে কিছু বলতে পারবে আমাকে? আপনাকে বলবো বলেই তো দেখা দিয়েছি আর এখানে ডেকেছি। জানেন দাদাবাবু, 2 বছর আগে আমিও আপনাদের মতোই হেঁটে চলে বেড়াতাম। এই দুটো বাড়ির পরে আমাদের বাড়ি। বাবা মায়ের আদর খেতাম সবসময়। আর আমার সঙ্গী বলতেছিল এই বাঁশিটা আর এই মধুম খোলা। তারপর একদিন কি হলো হাসনুহানা? আমি জিজ্ঞেস করলাম। টুকরে কেঁদে উঠল ছোট্ট হাসনুহানার আত্মা। সে কি বুক ফাটা কান্না, না শুনলে কল্পনাও করা যায় না। কাঁদতে কাঁদতেই ও বলতে থাকলো, ওই মধুম খোলার ধারে যখন খুশি চলে আসতাম, আমাকে বাড়ি থেকেও কেউ আটকাতো না।
না বাবা, আর না মা। সেদিন রাতে ঘুম আসছিল না আমার। ওই চুপি সারে কাউকে না জানিয়েই এখানেই মদন খোলার ধারে এসে বসেছিলাম। তখন অনেকটাই রাত, 2:30 কি 3টে হবে। এসে ওই পাথরটায় বসে বাঁশি বাজাতে যাব, এমন সময় মাটি কোপানোর শব্দ কানে এলো। শব্দটা শুনে আমার খুব সন্দেহ হলো। আমি ভীতু কোনো কালে ছিল, তাই সেদিনও ভয় পাইনি। স্পষ্ট বুঝলাম নদীর ধারের জঙ্গল থেকে শব্দটা আসছে। আমি ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম জঙ্গলটার দিকে। একটু গভীরে যেতেই দেখলাম কয়েকজন লোক মাটি কোপাচ্ছে, আর বড় বড় কিসের ট্রাঙ্ক যেন মাটির ভিতরে ঢুকিয়ে রাখছে। ওই লোকগুলোর মধ্যে কয়েকজনকে আমি চিনতে পেরেছিলাম। এসবের প্রধান মাথা ছিল এই অঞ্চলের বিত্তবান ধনকুবেরের ছেলে অভিষেক শর্মা ও তার বন্ধুরা। এই অভিষেক শর্মা মাদক দ্রব্য পাচার করত, আর সেটা আমি সেই রাতেই জানতে পেরে গিয়েছিলাম বলেই সেদিন রাতেই আমার উপর ওরা অত্যাচার করে, মারধর করে। তারপরেও যখন দেখল যে আমি মরিনি, আমাকে তুলে এই মদন খোলার জলে ছুঁড়ে ফেলে দেয়। আমি তো সাঁতার জানতাম না, তাই মদন খোলায় আমাকে টেনে নিল নিজের মধ্যে, আর আমার গায়ে লেগে থাকা ওদের হাতের ছাপ সব মুছে গেল। ওদের শাস্তি হলো না, কিন্তু আমি ওদের শাস্তি দিয়েছি। আমি এই মদন খোলার মায়া কাটিয়ে এই অঞ্চলের বাইরে যেতে পারি। কিন্তু যেদিন ওই অভিষেক শর্মার সঙ্গীরা এখানে এসেছে, তাদের আমি আমার এই নখ দিয়ে পেট চিরে শেষ করে দিয়েছি। বাকি আছে শুধু একজন, অভিষেক শর্মা নিজে। চাই ওর চরমতম শাস্তি হোক। আমি ওর কথা সবটা মন দিয়ে শুনছিলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার থেকে তুমি কিরকম সাহায্য চাইছো, বলো আমাকে সেটা। অভিষেক শর্মাকে যেভাবেই হোক এখানে মদন খোলার ধারে আনতে পারবে। আচ্ছা, তুমি এই জঙ্গলের বাইরে যেতে পারছো না কেন? তোমার তো অসীম শক্তি। প্রথম 2বার যখন ওর বন্ধুদের আমি মেরে দিয়েছিলাম, তখন কোনো শক্তিশালী পুরোহিত ডেকে এনে পুরো জঙ্গলটাকে মন্ত্রশক্তি দিয়ে আমার বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিল। বুঝতে পেরেছিল আমি এসব করছি। এখনো আর এদিকে আসে না, ভয় পায় আমাকে, ভয়। বেশ, আমার দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করব। কোথায় এসব মাদকের ট্রাঙ্ক লুকিয়ে রাখে আমায় দেখাতে পারবে? পারবো। হাসনুহানা আমাকে সমস্ত জায়গাটা দেখিয়ে দিল। নিজের ভয়ও লাগছিল, কিন্তু ওর প্রতি এই অবিচারটাও আমি কিছুতেই মানতে পারছিলাম না। শেষে যখন আবার মদন খোলার ধারে ফিরে এলাম, হাসনুহানা কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, দাদাবাবু, আপনি আমায় সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। এই অপরাধীটাকে এই জঙ্গলে যেই করেই হোক নিয়ে আসুন। ওকে না মারতে পারা অব্দি আমি শান্তি পাবো না, কিছুতেই পাবো না। আমি ওকে আশ্বস্ত করলাম যে আমি ওকে সাহায্য করবই। এই বলে যেভাবে আমি নেমেছিলাম সেভাবেই আবার উঠে এলাম ব্যালকানি দিয়ে। শুনতে পেলাম আবার হাসনুহানা বাঁশি বাজাচ্ছে। সত্যি কি মিষ্টি সুর ভেসে এলো বাঁশি দিয়ে। মেয়েটা হয়তো আশ্বস্ত হয়েছে কিছুটা আজ। আমি বিছানায় শুয়ে পড়লাম, আর চোখের পাতা খোলা রাখতে পারলাম না। আমি ঘুমিয়ে পড়লাম।
পরের দিন সকালে উঠে আমি সঞ্জয়কে পুরো বিষয়টা জানালাম। সঞ্জয় তো সম্পূর্ণ অবাক হয়ে গেল সবটা শুনে। আমাকে সে বলল, বাবু, আমি আপনার সঙ্গে আছি। কি কি করতে হবে শুধু আমায় বলুন। আমি অনেক ভেবেচিন্তে বললাম, এই জঙ্গলের রক্ষণাবেক্ষণ মানে দেখাশোনা কে করে? ফরেস্ট রেঞ্জার কে আছে জানো? সঞ্জয় অনেক ভাবনা চিন্তা করে বলল, হ্যাঁ, আচ্ছা বটে, ওর নামটা ভুলে যাচ্ছি। মনে পড়ছে, ওর নাম বটুকেশ্বর সামন্ত। 3-4 বছর হলো এখানে এসছেন, কিন্তু ওকে দিয়ে কি করবেন? এই সমস্ত ব্যাপারটা ওকে জানাতে হবে, বুঝলে সঞ্জয়? উনি সব কিছু সামলাতে পারবেন, একমাত্র উনিই পারবেন। পুলিশ ডাকিয়ে এনে উনিই অভিষেককে এখানে ডাকতে পারবেন। আচ্ছা, এখন কি যাবেন ওখানে? আমি বললাম, না, এখনই নয়, আগে ওর বাবা মার সঙ্গে কথা বলতে হবে। তুমি ওদের বাড়িটা চেনো? ওকে আমি ছোট থেকে দেখেছি বাবু। মা বাবা সবাই আমাকে চেনে, আর ওদের বাড়ি আমি চিনব না, সেটা কখনো হতে পারে? ঠিক আছে, আগে তাহলে আমাকে ওদের বাড়িতে নিয়ে চলো, তারপর না হয় ফরেস্ট রেঞ্জারের বাড়ি যাব। বলে আমি সঞ্জয়ের সঙ্গে গাড়িতে বসে প্রথমে হাসনুহানার বাড়িতে গেলাম। তখন কটা বাজে? সকাল 11টা হবে। দেখলাম ওর বাবা খাটিয়ায় বসে ভাত খাচ্ছে, কাজে বেরোবে হয়তো। সঞ্জয়কে আর আমাকে দেখে উনি চমকে গেলেন। সঞ্জয়কে দেখে বললেন, সঞ্জয়, কতদিন পরে তুই এলি? ওকে তো ঠিক চিনলাম না। কাকা, উনি শহর থেকে এসেছেন এখানে ঘুরতে। উনি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চান। কাকিমা কোথায় রয়েছেন? তোমার কাকিমা তো বাজারে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তোমরা বসো না এখানে বাবা। আমরা বসলাম। সঞ্জয় বলল, কাকা, উনি কলকাতার মস্ত বড় সাংবাদিক, খবর করে। ওনার সঙ্গে কাল হাসনুহানার আত্মার কথা হয়েছে। হাসনুহানা এসেছিল? কোথায়? হাসনুহানার বাবা উদ্বিগ্ন হয়ে বললেন, হ্যাঁ কাকাবাবু, হাসনুহানা এসেছিল, ঠিক মুদুমখোলার ধারে। কাল রাতেই আমার সঙ্গে ওর কথা হয়েছে, ওর মৃত্যুর কারণ সম্পর্কেও আমাকে বলেছে। আপনাদের শুধু একটাই কাজ করতে হবে, অভিষেক শর্মার বিরুদ্ধে লিখিতভাবে একটি আইনি অভিযোগ করতে হবে। আমিও যাব আপনাদের সঙ্গে, কোনো চিন্তা করবেন না। বলতে হবে ওই অভিষেক শর্মা মুদুমখোলার ধারের জঙ্গলে মাদক বেআইনি দ্রব্য লুকিয়ে রাখে। ওই অভিষেক শর্মাই আপনার মেয়ের প্রকৃত খুনি। আপনি বলতে পারবেন তো কাকাবাবু? আমি তো বলতে পারবো, কিন্তু পুলিশ আমার কথা কি বিশ্বাস করবে? ভেবে দেখলাম ওর কথাও ভেবে দেখার মতো। সত্যিই তো, কেনই বা ওর কথা বিশ্বাস করতে যাবে পুলিশ? প্রথমে ফরেস্ট রেঞ্জারকে বিশ্বাস করাতে হবে ওর এই কথাটা। আমি বললাম, কাকাবাবু চলুন আমার সঙ্গে, প্রথমে এই জঙ্গলের যে রক্ষণাবেক্ষণ করেন মানে সেই বটুকেশ্বর সামন্তের কাছে যাব, তারপর এখানকার থানায় গিয়ে কমপ্লেন করব। বেশ, তাই চলো বাবা, কিন্তু আমাদের মেয়েটার খুনি যেন শাস্তি পায়, আর আমার মেয়েটা যেন শান্তি পায়, সেটা তোমরা দেখো বাবা, সেটা তোমরা দেখো। এই সমস্ত কথাবার্তার পর আমি আর হাসনুহানার বাবা সঞ্জয়ের গাড়িতে বসে পেদং গেলাম। ফরেস্ট রেঞ্জারের বাড়ি সেখানেই। প্রায় কয়েক ঘন্টার রাস্তা অতিক্রম করে সেখানে পৌঁছলাম আমরা। গাড়ি থেকে নামতেই দেখলাম ফরেস্ট রেঞ্জারের বাড়িতে ভীষণ রকমের কড়া নিরাপত্তা। আমি আমার জার্নালিস্ট কার্ড দেখালাম। নিরাপত্তা রক্ষীরা আমাকে ছেড়ে দিতে চাইলেও সঞ্জয় আর হাসনুহানার বাবাকে কিছুতেই ছাড়তে চাইল না। আমি ওদেরকে অনেক বোঝাতে শেষমেশ আমার সঙ্গে ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি পেলাম। আমরা তিনজন একটা অপেক্ষাগৃহে বসে আছি।
বেশ কিছুক্ষণ পর একজন হাট্টাগোট্টা চেহারার মানুষ আমাদের সামনে এসে বসলো। বলল, আমি ফরেস্ট রেঞ্জার বটুকেশ্বর সামন্ত। বলুন বলুন, আপনাদের জন্য কি করতে পারি? আমি আমার পরিচয় দিলাম ওকে। পরিচয় দিয়ে বললাম, স্যার, একটা বিশেষ কারণে আজকে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি সাহায্য করলেই একজন জঘন্য অপরাধী শাস্তি পেতে পারে। আচ্ছা, আজ থেকে 2 বছর আগে সাকিয়ংয়ের মুতুংখোলা নদীর ধারে একটি 18 বছর বয়সী বাচ্চা মেয়ে ডুবে মারা যাওয়ার ঘটনার কথা জানতে পেরেছিলেন, মনে আছে? বটুকেশ্বর সামন্ত অনেকক্ষণ ধরে কিছু একটা ভাবলেন, মনে করার চেষ্টা করলেন ঘটনাটার কথা। তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। কিন্তু 2 বছর পর সেই মেয়েটিকে নিয়ে কথা উঠছে কেন? হ্যাঁ, কথা উঠছে কেন? সেই মেয়েটির মৃত্যুর কারণটা আমরা জানতে পেরেছি কিছু মাধ্যমে, কিন্তু আপনার কাছে আসাটা শুধু সেই বিষয়টি নিয়ে নয়, একটি অন্য বিষয়ও আছে। মুদুংখোলা নদীর ধারে যে জঙ্গল রয়েছে তার গভীরে নানা রকমের বেআইনি ব্যবসা চলে। সেটা কি আপনি জানেন? জঙ্গলের কাঠ কেটে প্রাণীদের মেরে তাদের চামড়া এবং শরীরের অন্যান্য অংশ পাচার হচ্ছে মধ্যরাত্রে। সে খবর কি আপনাদের লোকেরা রাখে? এসব শুনে বটুকেশ্বর সামন্ত তো অবাক। উনি বললেন, কি কি বলছেন কি আপনি? এত বছরের কর্মজীবনে তো কখনো শুনিনি এরকম কথা। আপনাদের কাছে কোনো প্রমাণ রয়েছে এই বিষয়ে? মানে কেউ দেখেছে ওদের এসব করতে? যে দেখেছিল তাকে ওরা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে স্যার। ওই বাচ্চা মেয়েটি এর একমাত্র সাক্ষী ছিল। কিন্তু কিন্তু সে এখন নেই। তাহলে প্রমাণ করবেন কিভাবে যে এসব বেআইনি কাজ উনি করেন? পারবেন পারবেন প্রমাণ করতে? পারবো, অবশ্যই পারবো। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু হাসনুহানার আত্মা এখনো ওই মুদুংখোলার ধারেই বসবাস করে। আপনি আজ রাতে মুদুংখোলার জঙ্গলে আসুন, পুলিশ নিয়ে আসবেন। মাটি খুঁড়লেই ওখানে থরে থরে সাজানো মাদক দ্রব্যের ট্রাঙ্ক, চন্দন কাঠের ট্রাঙ্ক, এছাড়াও আরো কত কি আপনি দেখতে পাবেন। আমি থামলাম। সমস্ত কথা মন দিয়ে শুনলেন বটুকেশ্বর সামন্ত। কি ভাবনা চিন্তা করলেন ঠিক জানি না। বললেন, আপনার কথা মানছি, সবটা বুঝতেও পারছি, কিন্তু ওটা যে অভিষেক শর্মারই বেআইনি মাল, সেটা প্রমাণ করবেন কি করে? সেটা আপনি হাসনুহানার ওপরেই ছেড়ে দিন স্যার। আপনি শুধু অভিষেক শর্মাকে তুলিয়ে আনার ব্যবস্থা করুন। বহুদিন আগে শুনেছিলাম বটে যে মেয়েটি মারা যাওয়ার পর ওই মৃদুংখোলা নদীটি অভিশপ্ত হয়ে গিয়েছিল। 2টো লাশও নাকি পাওয়া গিয়েছিল সেখান থেকে। ওদের ক্ষতবিক্ষত দেহ দেখে পুলিশরা ভেবেছিল যে কোনো ভৌতিক অপশক্তি ওদের শরীর ছিঁড়েছে, কামড়েছে। এই হাসনুহানাই তাহলে সেই মেয়ে যে তার মৃত্যুর বদলা নিচ্ছে। একদমই তাই স্যার। ওই লাশ দুটো অভিষেক শর্মার লোকেদেরই লাশ স্যার, যারা ওই দিন অত্যাচার করেছিল ওই নিরীহ মেয়েটির ওপর। মেয়েটি ওই পাপীগুলোকে নিজের হাতে শাস্তি দিতে চায় স্যার। আপনারা এতদিন জানতেও পারেননি যে ওখানে রাতের অন্ধকারে এসব হচ্ছে, কিন্তু মেয়েটি সবটা জানতে পেরে আপনাকেই বলে দেবে বলেছিল। আর মেয়েটির জীবনের শেষ সময়ে অবধিও মেয়েটি ভয় পায়নি। আপনাকে বলে দেবে বলেছিল বলেই ওকে আজ মরতে হয়েছে এই নির্মমভাবে। মেয়েটির সাঁতার জানতো না স্যার, সেটা ওরা খুব ভালোভাবে জানতো। তাই অত্যাচার করার পর ওকে ওরা জলের মধ্যে ডুবিয়ে মারে। মেয়েটির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে পর ওরা ওকে জলের স্রোতেই ভাসিয়ে দেয়। আপনি চান না স্যার মেয়েটি শাস্তি দিক ওই পাষণ্ডগুলোকে নিজের হাতে? দয়া করে আজকে অভিষেক শর্মাকে তুলিয়ে আনুন। বেশ বেশ, তাই হবে। তাহলে আজ রাত 1:30টার সময় দেখা হচ্ছে মৃদুংখোলা নদীর ধারে জঙ্গলে। আমি ওয়ারেন্ট বের করিয়ে পুলিশের সাহায্যে অভিষেক শর্মাকে তুলিয়ে আনাচ্ছি। আপনারা ওখানে সময় মতো চলে যাবেন, কেমন? আমরা সবাই ওকে ধন্যবাদ জানিয়ে নিজেদের জায়গায় ফিরে আসি। অধীর আগ্রহে বসে থাকি রাত হওয়ার অপেক্ষায়। এই অপেক্ষা যেন আমাকে রোমাঞ্চিত করে তুলেছিল। আমি সমরেশ দাকে ফোন করে সমস্তটা জানাই। সমরেশ দা সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের সাংবাদিকদের মধ্যে এই খবরটা ছড়িয়ে দেয়। আমরা সবাই মুদুংখোলা হোমস্টেতে এসে অপেক্ষা করতে থাকি রাত্রি হবার। সময়ের চাকা ক্রমশই ঘুরতে থাকে। এক সময় রাত হয়, অমাবস্যার রাত।
এই নিশ্ছিদ্র অন্ধকারে সবাই মিলে আমরা সেই স্থানে যাই যেখান থেকে অভিষেক শর্মা এই কুকীর্তিগুলো করে। আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের লুকিয়ে পড়তে বলি যাতে কেউ ওদের দেখতে না পায়। ঠিক রাত 1:30টার সময় ফরেস্ট রেঞ্জারের গাড়ি আর পুলিশের গাড়ি এসে দাঁড়ালো নির্দিষ্ট জায়গায়। গাড়ি থেকে একে একে পুলিশ ইন্সপেক্টর এবং ওর লোকেরা এবং ফরেস্ট রেঞ্জার বটুকেশ্বর সামন্ত নামলো। সঙ্গে নামলো অভিষেক শর্মা। আমার সঙ্গে ছিল হাসনুহানার বাবা আর সঞ্জয়। আমি ফরেস্ট রেঞ্জারের দিকে তাকিয়ে বললাম, স্যার এই সমস্ত জায়গাটা কোপানোর অর্ডার দিন স্যার। এখানেই ওই অভিষেক শর্মার সমস্ত বেআইনি দ্রব্য লুকিয়ে রেখেছে। পুলিশের সঙ্গে কিছু লোক এসেছিল মাটি কাটার জন্য। তারা দ্রুত মাটি কাটতে আরম্ভ করলো। অনেকটা মাটি কাটার পরেও কিছু পাওয়া গেল না দেখে আমি বেশ অবাকই হলাম। শুধু আমি নই, আমি, সঞ্জয়, হাসনুহানার বাবা সবাই। মাটি কাটার লোকেরা মাটি কাটছিলই। কিছুটা কেটে কবরের মতো আকৃতি হওয়ার পর ফরেস্ট রেঞ্জার বটুকেশ্বর সামন্ত বললেন, ওরে ওরে ছেড়ে দে ভাই, তোর এবার ছেড়ে দে, আর কাটতে হবে না। এইটুকুই যথেষ্ট ওই 3টে গন্ড মূর্খের জন্য। আমরা হাঁ করে তাকিয়ে রইলাম বটুকেশ্বর সামন্তের দিকে। ওরা উচ্চস্বরে হাসতে শুরু করলো। অভিষেক শর্মা বলল, কি ভায়া, ভূতের ভয়ে দেখিয়ে আমাদের দৌড়িয়ে দেবে ভেবেছিলে, হ্যাঁ তাই না? আরে আগে যদি জানতে যে যার কাছে গিয়েছো সেই এইসবের আসল মালিক, তাহলে তাহলে বোধহয় পতার মারাতে না, তাই না? সেদিন সেদিন ওই মেয়ে হাসনুহানা মরেছিল। আজ 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 তোরা মরবি আমাদের হাতে। তোরা মরবি। তখনই একটা মেয়েলি কণ্ঠস্বরের হাসি ওদের হাসিকে ছাপিয়ে আরো আরো জোরে প্রতিধ্বনিত হতে থাকলো। ওদের মুখগুলো দেখার মতো ছিল সেই সময়। আমি অভিষেক শর্মার দিকে তাকিয়ে বললাম, কি ভাই, এবার দেখো কে কার হাতে মরে। হাসনুহানা বলে চিৎকার দিতেই হাসির মাত্রা আরো তীব্র হতে শুরু করলো। মুদুম খোলার গভীর জল থেকে উঠে আসতে দেখা গেল হাসনুহানার বিদেহী আত্মাকে। আজকে যেন আরো আরো উগ্র রূপে বেরিয়ে আসছে সে। ওরা তো এই অবস্থা থেকে যেদিকে পারলো দৌড়াতে শুরু করলো। হাসনুহানা নিজের অলৌকিক শক্তির প্রভাব বিস্তার করে গাছগুলোকেও জীবন্ত করে দিল। বিকটভাবে হেসে উঠল হাসনুহানা। শুরু হলো হাসনুহানার হত্যা লীলা। প্রথমে পুলিশের প্রত্যেকটাকে ধরে ধরে মারতে শুরু করলো হাসনুহানা। বিকট হাসিটা মুখে লেগেই রয়েছে। এই হাসিটা শুনে আমার অন্তরাত্মা যেন কেঁপে উঠল থরথর করে। প্রথমে সব কটা কনস্টেবলের মাথা উপড়ে ধর থেকে আলাদা করে দিল হাসনুহানা। এবার পালা ছিল ফরেস্ট রেঞ্জারের। ফরেস্ট রেঞ্জার পালাচ্ছে দেখে বিকট চিৎকার করতে লাগলো হাসনুহানা। মুহূর্তের মধ্যে ফরেস্ট রেঞ্জারের সামনে গিয়ে উপস্থিত হলো সে। ফরেস্ট রেঞ্জার একটা আস্ত গোটা আত্মাকে নিজের চোখের সামনে দেখে পালাবে, হাসবে না কাঁদবে কিচ্ছু বুঝে উঠতে পারল না। সে শুধু অদ্ভুত একটি অভিব্যক্তিতে বলল, হ্যাঁ মানে আমি আমি তো আমি দেখো তো তোমার কোনো ক্ষতি করিনি, তাই না? হ্যাঁ, তাহলে তাহলে তুমি তুমি আমাকে আমাকে মারবে কেন বলো? হ্যাঁ কেন আমাকে আমাকে হ্যাঁ তো কি পুজো করবো? তোদের মতো শয়তানদের ছেড়ে দেবো ভেবেছিস? তোরা হলি আজন্মকালের নরকের কীট। তোরা যে গাছে খাবি সেই গাছের ফলই তোরা নষ্ট করবি, সেটা আর হতে দেওয়া যাবে না। এই বলে নিমিষের মধ্যে নিজের বড় বড় নখগুলো দিয়ে ফরেস্ট রেঞ্জারের পেটটায় এফোড় ওফোড় করে দিল। যন্ত্রণায় চিৎকার করে উঠল মানুষটি। চোখের সামনে তরপরিয়ে প্রাণ ত্যাগ করল বটুকেশ্বর সামন্ত। বাকি ছিল আর একজনই, প্রধান দোষী অভিষেক শর্মা। ভয়ে এদিক ওদিক ছুটছিল সে। একটি গাছের আড়াল থেকে ও সব দেখছিল, কিন্তু বুঝতে পারেনি ও ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছে হাসনুহানা। সেই অদ্ভুত স্বরেই বলে উঠল সে, খুব হাসছিলিস বল? ভেবেছিলি আজীবন পার পেয়ে যাবে, তাই না? একটা কথা বলে রাখি, শোন, পাপ কেউ ছাড়ে না।
তুই তো একটা জানোয়ারেরও অধম। অভিষেক শর্মা ভয়ে কুঁকড়ে গেল। সে মিনতি করতে লাগলো, বলল, হাসনুহানা, হাসনুহানা, আমায় ছেড়ে দে, হাসনুহানা, আমায় ছেড়ে দে। আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমি তোর কাছে ক্ষমা চাইছি, হাত জোর করে ক্ষমা চাইছি। দয়া করে আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। বিকট হাসি হেসে উঠল হাসনুহানা আবার, আকাশ বাতাস কাঁপানো সেই হাসি। তারপর বলল, সেদিন আমিও তোর সামনে এভাবেই মিনতি করেছিলাম। মনে আছে তোর? আজ আমার হাত থেকে তোর ওই জলেই আমাকে ডুবিয়ে মেরেছিলিস না? মুদুম খোলার দিকে একবার তাকালো অভিষেক। পিছন দিক থেকে ঠিক সেই মুহূর্তে ওর ঘাড়টা ধরলো হাসনুহানা। অভিষেক বাঁচাও বাঁচাও চিৎকার করতে শুরু করলো। টানতে টানতে ওকে নিয়ে যেতে শুরু করলো মুদুম খোলার দিকে। মুদুম খোলাও যেন আজ অশান্ত হয়ে উঠেছে মাতলা নদীর মতো এই রাতে। বিকট হাসি হাসতে হাসতে হাসনুহানা অভিষেকের মাথাটা ধরে চুবিয়ে দিল মুদুম খোলার জলে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! কোথাও যেন সশব্দে বাজ পড়ল। আলোর ঝলকানিতে হাসনুহানার মুখটা স্পষ্ট দেখতে পারলাম। অভিষেক শর্মার সারা শরীর ছটপট করতে শুরু করলো। এ যেন এক প্রতিকূল লড়াই। শেষ পর্যন্ত আর পারল না এই লড়াই লড়তে অভিষেক। আস্তে আস্তে দেহটা একেবারে শান্ত হয়ে গেল। মুখটা ডুবিয়েই পড়ে রইল নদীর ধারে ওর দেহটা। হাসনুহানা এবার ওর ঘাড়টাকে ছেড়ে দিল। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে। এবারে অট্টহাস্য হাসতে শুরু করলো হাসনুহানা। এবারে এতদিনে শান্তি পেল কোথায় বেচারি। হাসতে হাসতে কখন যে সে হাসিটা কান্নায় পরিণত হয়ে গিয়েছে নিজেই বুঝতে পারল না ও। ধীরে ধীরে ওর বাহ্যিক রূপও পরিবর্তন হয়ে গেল। এখন আমাদের চোখের সামনে আমরা যাকে দেখছি তার আর পৈশাচিক রূপ নেই। সে এখন সুন্দর পুরীতে পরিবর্তিত হয়ে গিয়েছে। ওর বাবা ওকে সামনে দেখে ক্রমাগত কেঁদে যাচ্ছে। বলল, মারে মারে, ফিরে আয় রে মা, ফিরে আয় মা, ফিরে আয়। বাবা কেঁদো না, দয়া করে আমায় যেতে দাও। তুমি মাকে দেখো, নিজেও সাবধানে থেকো, মাঝে মাঝে আমাকেও মনে করো। আজ আমি চলি। আমার দিকে একবার তাকিয়ে মিষ্টি হাসনুহানা বলে উঠল, আপনাকে অনেক ধন্যবাদ দাদা বাবু। আপনি না এলে আমার মুক্তি ঘটত না। আস্তে আস্তে মুদুম খোলার গভীর জলেই মিশে গেল ছোট্ট হাসনুহানার আত্মাটা। তারপর আমিও আর বেশি দিন ওখানে থাকতে পারিনি। ফিরে এসেছিলাম দুদিন পরেই। ওই সব পাপীদের মৃত্যু নিয়ে বেশি মাথা ব্যথা কেউ দেখায়নি। যারা দেখেছিল বিষয়টা তারাও কেউ কিছু কোথাও জানায়নি। আমিও আর কাউকে বলিনি। শুধু এইটুকুই চেয়েছিলাম মন থেকে শেষমেশ, যে এভাবেই পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাজার হাজার হাসনুহানারা নিজের মৃত্যুর প্রতিবাদ জানাক। সশরীরে না পারলে অন্তত অশরীরী হয়েও জানাক, কিন্তু অন্তত জানাক। আপাতত আজকের গল্প এখানেই শেষ। গল্পটিতে যারা যারা অভিনয় করেছেন: অভিষেকের চরিত্রে অরিত্র, সঞ্জয় ঐশিক, বধুয়া এবং হাসনুহানার বাবা মৃন্ময়, হোটেলের মালিক শ্যামসুন্দর, হাসনুহানা রূপা, বটুকেশ্বর রাজ, বিমল রাহুল। পুরো গল্পটির বেতার নাট্যরূপ দিয়েছেন অঙ্কিতা। গল্পটির থাম্বনেল ডিজাইন করেছে অরিজিৎ। গল্পটির অরিজিনাল ব্যাকগ্রাউন্ড স্কোরিং করেছেন অ্যারি। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই আমরা ফিরব একটি ভিন্ন স্বাদে, একটি অন্যরকম গল্প নিয়ে, ঠিক এই শনিবার এই সময়। আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।